আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা রাজস্থানের নাগৌর জেলার গাছিপুরা নামের একটা এলাকা, সেখানকার একটা সত্য ঘটনা। 29 নভেম্বর 2025 রাত্রেবেলায় 9টার সময় রাস্তার মাঝখানে একটা বডি পড়ে থাকতে দেখা যায়। দেখেই বোঝা যাচ্ছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে। বডি থেকে বেশ কিছুটা দূরে রাস্তার ধারে তার বাইকটাও পড়েছিল। যখন রাস্তা দিয়ে যেতে গিয়ে লোকজনেরা দেখেছিল, পুলিশ স্টেশনে খবর দিয়েছিল। পুলিশ টিম সেখানে চলে আসে। পুলিশ টিম বডিটাকে নিয়ে গিয়ে গাছিপুরা হসপিটালে ফরেন্সিক টেস্টের জন্য বা প্রাথমিক যে রিপোর্ট সেটার জন্য দিয়েছিল। আর সেখান থেকেই তার বাড়িতে খবর দেওয়া হয়। ছেলেটার কাছে, ছেলেটার পকেটে তার পরিচয়পত্র ছিল। তাছাড়াও যে লোকজন ওখানে জমা হয়েছিল তাদের মধ্যে বেশ কিছু লোকজন সেই ছেলেটাকে চিনত, কারণ তারা সবাই ওই এলাকারই বাসিন্দা যেখানে ছেলেটার বাড়ি। ছেলেটার বয়স ছিল 25 বছর। নাম ছিল সুরেশ দাদারওয়াল। সে একটা প্রাইভেট স্কুলের টিচার ছিল, সেই সঙ্গে সরকারি বিভিন্ন চাকরির জন্য একটা কোচিং সেন্টারে পড়াশোনা করত। কোচিং সারার পরে সে রাত্রেবেলায় ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরত। রোজকার মতো সেদিনও বাড়ি ফিরছিল, তবে তার মারা যাওয়ার খবর পেয়েছিল তার বাড়ির লোকজন। এলাকাতে কিন্তু ছেলেটার ফোনটা ছিল না, ফোনটা সুইচ অফ বলছিল। আশেপাশে ফোন খুঁজেও ফোন পাওয়া যায়নি। তখন পুলিশ বা বাড়ির লোকজনেরা এটাই ভেবেছিল যে হয়তো অ্যাক্সিডেন্টের পরে তার পকেট থেকে ফোনটা বেরিয়ে পড়ে গেছিল, কোনো লোকজন ব্যবহার করার জন্য ফোনটা নিয়ে চলে গেছে আর ফোনের সুইচটা অফ করে রেখেছে। প্রাথমিকভাবে পুলিশ এটাই মনে করেছিল যে রোডে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আসেনি, বডিটাকে বাড়ির লোকজনদেরকে দিয়ে দেওয়া হয়। বডির সৎকার করা হয়েছিল। পোস্টমর্টম রিপোর্টের পর যেটা জানা যায় যে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্টের কেস ছিল না, এটার পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। কারণ অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি, গলায় ছিল ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন। এবার বলি সুরেশের ফ্যামিলির ব্যাপারে। সুরেশের ফ্যামিলিতে ছিল তার বাবা। বাবা একজন চাষি, বাবার নাম উমারাম দাদারওয়াল। বাড়িতে ছোট ভাই রয়েছে, সে পড়াশোনা করছে। আর মা একজন হাউসওয়াইফ। 2018 সালে সুরেশ দাদারওয়ালের বিয়ে হয়ে গেছিল নাগপুরের একটা মেয়ে, তার নাম রেখা। বিয়ে হয়ে গেলেও তাদের গয়না হয়নি। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান ইত্যাদি এলাকাতে গয়না নামের একটা ব্যাপার রয়েছে, যেটা আমরা অনেকেই জানি যে খুব কম বয়সে যখন ছেলের বা মেয়ের বিয়ে হয়ে যায়, মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে যায় না। প্রাপ্তবয়স্ক হওয়ার বা যে ডেটটা তাদের ফ্যামিলিরা ঠিক করে সেই ডেটের অপেক্ষা করা হয়। সেই সময় বিয়ের আবার একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান করার পরে কনে শ্বশুর বাড়ি যায়। বিয়ে হয় কিন্তু বর নিজের বাড়িতে থাকে আর বউ নিজের বাড়িতে থাকে। গয়নার অনুষ্ঠানের পরেই মেয়ে শ্বশুর বাড়িতে যায়। ঠিক সেই রকম ভাবে সুরেশ দাদারওয়ালের 2018 সালে বিয়ে হয়েছিল। তার স্ত্রী পড়াশোনা করছিল। সেই জন্য ঠিক হয় যে 2021 সালে তাদের গয়না হবে, তারপরে সে নিজের শ্বশুর বাড়িতে যাবে। সুরেশ নিজের বাড়িতে নিজের পড়াশোনা, নিজের প্রাইভেট স্কুলের যে চাকরি সেটা নিয়ে ব্যস্ত ছিল। অন্যদিকে তার যে স্ত্রী রেখা, যার বর্তমানে বয়স 23 বছর, সে নিজের বাড়িতে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। রেখার বাড়িতে রেখা তাদের একমাত্র মেয়ে। রেখার বাবা একজন ভারতের আর্মি জওয়ান, তার মা একজন হাউসওয়াইফ। রেখা বিএসসি পাশ করেছে। বিএসসি পড়াশোনা করার জন্য সে
নিজের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করত। বর্তমানে সে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য একটা কোচিং সেন্টারে পড়াশোনা করছে। 2021 সালে তার গওনা হওয়ার কথা ছিল, কিন্তু রেখা যেহেতু বিএসসি পড়ছিল তখন গওনাটাকে আরো পিছিয়ে দেওয়া হয়েছিল। কিছুদিনের মধ্যেই কিন্তু তার গওনা হওয়ার কথা ছিল। সুরেশের মারা যাওয়ার খবর পেয়ে রেখার ফ্যামিলি নাগপুর থেকে জয়পুর ফ্লাইট নিয়ে চলে আসে। 7 বছরে প্রথমবার ওই বাড়ির বৌমা নিজের মা আর বাবার সাথে এসে পৌঁছেছিল শ্বশুরবাড়িতে। পুলিশ পোস্টমর্টম রিপোর্ট পেয়ে গেছিল, বোঝা গেছিল ওটা কোনো নর্মাল ডেথ নয়। পুলিশ সুরেশের ব্যাপারে সমস্ত ইনফরমেশন কালেক্ট করছিল। পুলিশ যেটা জানতে পারে যে সুরেশ একদম সাদাসিধে একটা ভালো ছেলে, খুব ভালো একজন স্টুডেন্ট, পড়াশোনা নিয়েই থাকতো, কখনোই তার সাথে কারো শত্রুতা ছিল না। আশেপাশের সব লোকজন বলে যে সে কোনো ঝামেলাতেই থাকতো না, সে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। সে সকালবেলায় নিজের স্কুলে যেত, সন্ধেবেলায় একটা কোচিং সেন্টারে যেত, বাকি সময় সে বাড়িতেই থাকতো। তার বিশেষ কোনো বন্ধু বান্ধব বা শত্রু কেউ নেই। পুলিশ এবার ঘটনাস্থলের চারিপাশে সিসিটিভি ফুটেজগুলো দেখছিল। সিসিটিভি ফুটেজে একটা সন্দেহজনক বাইক পুলিশ দেখতে পায়। একটা বাইকে দুজন ছেলে, তাদেরকে যেতে দেখা যায় ওই এরিয়া দিয়ে। যে দুজন ছিল তাদের মাথায় হেলমেট ছিল। তাদের মুখটা দেখা না গেলেও তাদের বাইকের নম্বরটা পুলিশ দেখতে পেয়েছিল। তারপরে সে নম্বরটা যখন যাচাই করে দেখা হয় তখন বোঝা যায় যে নাম্বার প্লেটটা অরিজিনাল নাম্বার প্লেট নয়, ওটা একটা ফেক নাম্বার প্লেট। তখন পুলিশের সন্দেহটা একদম পাকা হয়ে যায় যে ওই বাইকে যে দুজন ছিল অবশ্যই তারা এই ঘটনার সাথে যুক্ত। পুলিশ কিন্তু এই বিষয়টাও জানতে পেরেছিল যে 2018 সালে সুরেশের সাথে নাগপুরের রেখার বিয়ে হয়েছিল। তাদের গওনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু মেয়েটা বিএসসি পড়ছিল বলে গওনাটাকে পিছিয়ে দেওয়া হয়। বিএসসি পাশ করে যায় সে 2023 সালে। তাও কিন্তু সে গওনা করে শ্বশুর বাড়িতে আসেনি, গওনার ডেটটাকে আরো পিছাচ্ছিল বারবার। সে বলছিল বিএসসির পরে সে এবার এমএসসি করতে চায় বা কোনো কোচিং সেন্টারে পড়তে চায়, ভবিষ্যতে সে চাকরি বাকরি করে নিজের হাজবেন্ডের আর হাজবেন্ডের ফ্যামিলির হেল্প করতে চায়। কিন্তু ছেলের বাড়ির লোকজন চাপ দিচ্ছিল যে এবার তাদের বাড়ির বৌমাকে তারা নিয়ে আসবে। এমনকি মেয়ের যে বাবা, যিনি একজন ইন্ডিয়ান আর্মি জওয়ান, তিনিও চাইছিলেন যে নিজের মেয়ের গয়নাটা করে তাকে শ্বশুর বাড়ি পাঠাবে, কিন্তু মেয়ে রাজি হচ্ছিল না। মেয়ে বলছিল যে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবেই শ্বশুর বাড়ি যাব। এইরকমটা আজকাল অনেক মেয়েরাই ভাবে, বা এইরকম আমার মনে হয় ভাবাও উচিত। নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। যাই হোক, পুলিশের ব্যাপারগুলো একটু সন্দেহজনক বলে মনে হয়েছিল, সেই জন্য সুরেশের যখন কোনো শত্রু পাওয়া যায়নি তখন সুরেশের স্ত্রীর কল ডিটেলটা চেক করা হয়। এটাই পুলিশ করেছিল তার প্রথম কাজ। কল ডিটেলে পুলিশ যেটা দেখতে পায় সেটা ছিল যে সুরেশের স্ত্রী রেখা লম্বা সময় ধরে একটা বিশেষ ফোন নাম্বারে প্রতিদিন ফোন কল করে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলে, কিন্তু ততটা কথা সে নিজের হাজবেন্ডের সাথে বলে না। হাজবেন্ডের সাথে 2-4 দিনে এক আধবার সে কথা বলে, কিন্তু ইদানিং সেপ্টেম্বর মাস থেকে সে নিজের হাজবেন্ডের সাথে খুব বেশি বেশি, মানে দিনে বেশ কয়েকবার করে কথা বলছিল। কল ডিটেল থেকে যে নম্বরটা পাওয়া যায় সেটাও কিন্তু রেখা যেখানকার মেয়ে সেই এলাকার একজন ছেলের সেটা নম্বর
ছেলেটার নাম ছিল রাজু। 7 ডিসেম্বর 2025-এ সুরেশের স্ত্রী রেখাকে অ্যারেস্ট করেছিল পুলিশ। রেখাকে অ্যারেস্ট করার পরে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। রেখার কাছে পুলিশ জানতে চায় যে রাজুর সাথে তোমার কি সম্পর্ক। রাজুর নামটা শোনা মাত্রই রেখা একটু ঘাবড়ে যায়। পুলিশ এবার বুঝতে পারে যে ইনভেস্টিগেশন ঠিক দিকেই এগোচ্ছে। পুলিশ যখন এবার একটু শক্ত হয়ে জিজ্ঞাসাবাদ করে, তখন রেখা সবটা বলে দিতে বাধ্য হয়। রেখা বলে এই ঘটনা সে ঘটিয়েছে, সে এই ঘটনার মাস্টার মাইন্ড। রেখা পুলিশকে জানিয়েছিল সে যখন বিএসসি পড়ার জন্য একটা কলেজে ভর্তি হয়েছিল, কলেজের কাছে একটা ভাড়ায় ঘর নিয়ে থাকত। সে একটা কোচিং সেন্টারেও পড়াশোনা করত। সেই কোচিং সেন্টারে একটা ছেলেও পড়তো তার সাথে। সেই ছেলেটার নাম রাজু, বয়স 23 বছর, রেখার বয়সও 23 বছর। দুজনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক, একটা বন্ধুত্ব তৈরি হয়। তারপরে ব্যাপারটা প্রেমের দিকে এগিয়েছিল। দুজনের মধ্যে প্রেম শুরু হওয়ার পরে রাজু জানতে পারে যে রেখা অলরেডি ম্যারেড। রেখাও রাজুকে বলে যে সে যেহেতু ম্যারেড, তার রাজুর সাথে সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত না। কিন্তু রাজু আর রেখা এই সম্পর্কটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে গেছিল, কারণ রেখা বাড়ি থেকে দূরে একাই থাকতো। তাকে শাসন করার মতো কোনো লোকজন ছিল না। দুজনের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। 2023 সালে রেখা বিএসসি পাশ করে যায়, কিন্তু তারপরেও সে কোনো না কোনো নতুন কোর্স করার চেষ্টা করছিল, যাতে সে আবার বাড়ি থেকে দূরে একা আলাদা থাকতে পারে। এদিকে রেখার বাবা আর রেখার শ্বশুর বাড়ির লোকজন, বিশেষ করে রেখার হাজবেন্ড, বারবার রেখাকে বলছিল যে বিয়ে হওয়া 7 বছর হয়ে গেছে, এবার কিন্তু তার শ্বশুর বাড়িতে চলে আসা উচিত। যে পড়াশোনা বা কোনো কোর্স যদি সে করতে চায়, তাহলে সেটা শ্বশুর বাড়ি থেকেও করা যাবে। রেখা নিজের বাবাকে খুব ভয় পেত। রেখাকে তার বাবা সবসময় শাসনে রাখার চেষ্টা করত। সে বুঝেছিল যে সে কোনোদিনই তার বাবাকে বলতে পারবে না যে সে শ্বশুর বাড়ি যেতে চায় না বা অন্য কারোর সাথে বিয়ে করতে চায়। সেই জন্য সে নিজের যে বয়ফ্রেন্ড তাকে বলে যে হয় আমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে, না হলে এমন কিছু একটা করতে হবে যাতে আমার হাজবেন্ডই না থাকে, তাহলে আমার শ্বশুর বাড়ির যাওয়ার দরকার পড়বে না বা আমি দ্বিতীয়বার বিয়ে করতে পারবো। রেখার বয়ফ্রেন্ড রাজু ব্যাপারটা খুব ভালোভাবে বুঝে নেয়। তারপরে তারা দুজনে মিলে একটা প্ল্যানিং করে। সেই প্ল্যানিং এ রাজুর একজন বন্ধু জীবন রাম, সেও তাদের সঙ্গ দিয়েছিল। তার বয়সও 23 বছর। তিনজনে মিলে একটা প্ল্যানিং করে। স্থানীয় ডিমার্ট শপিং মল থেকে একটা ধারালো কিচেন নাইফ কেনা হয়, যেটা ওই কাজে ব্যবহারও করা হয়েছিল গলায় আঘাত করার জন্য। সেপ্টেম্বর মাস থেকে তারা তিনজনে প্ল্যানিং করেছিল। রেখা নিজের হাজবেন্ডের সাথে ফোন কলে কথা বলা বাড়িয়ে দিয়েছিল। সে সব সময় খবর রাখছিল যে হাজবেন্ড কখন কোথায় যায়, কোথায় থাকে। কিছুদিন কথা বলার পরে সে এটা তো বুঝতে পেরেছিল খুব ভালোভাবে যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় তার হাজবেন্ড কোচিং সেন্টারে যায় কোচিং করতে। রাত্রেবেলায় 9টা নাগাদ নিজের বাইকে করে ওই রাস্তা, যে রাস্তাতে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে সবাই ভেবেছিল, সেই রাস্তা দিয়ে সে প্রত্যেক দিন নিজের বাড়িতে ফেরে। এই সমস্ত ব্যাপারগুলো নিজের বয়ফ্রেন্ডকে জানিয়েছিল রেখা। ঘটনার দিন জীবন রাম আর রাজু বেশ কিছুক্ষণ আগে ওই এলাকাতে এসে রাস্তার ধারে ওয়েট করছিল সুরেশের। কে হাতের ইশারায় থামতে বলে। সুরেশ নামে, সুরেশকে নিজেদের বাইকের কাছে ডাকে যে আমাদের বাইকে একটু প্রবলেম হয়ে গেছে, তুমি একটু এসো, হেল্প করো। সুরেশ নেমে আসে। নেমে সে যখন রাস্তার ধারে এসে দাঁড়ায়, তারা
হঠাৎ করে তার গলায় ওই ছুরি দিয়ে আঘাত করেছিল। সুরেশ মারা যায়। সুরেশকে টেনে নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে শুইয়ে দেওয়া হয়। সুরেশের বাইকটাকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয় এমন ভাবে যাতে ব্যাপারটা দেখে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি। তারা এই ঘটনা ঘটিয়েছিল। আগে থেকেই একটা ফেক নাম্বার প্লেট নিজেদের বাইকে লাগিয়ে রেখেছিল যাতে তাদের আসল পরিচয়টা জানতে না পারা যায়। মাথায় তো হেলমেট ছিলই, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পরে তিনজন, রেখা, জীবনরাম আর রাজু, তিনজনেই নিজেদের অপরাধ স্বীকার করেছে। বর্তমানে তিনজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো একটা সত্যি ঘটনা নিয়ে।